আমরা সব সময় দুর্নীতির নানান খবর আপনাদের সামনে তুলে ধরি। এর আগে আজকে 12টার সময় প্রেস কর্নারেও আমরা এরকমই একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। আবারও সেটা আপনাদেরকে বলছি, নির্বীজকরণ। সেই নির্বীজকরণের কোপে ফুলিয়ার এক পরিযায়ী শ্রমিক, এবং শুধুমাত্র একজন নয়, এরকম পর পর অনেকগুলো তথ্য সামনে আসছে। শান্তিপুর থানার চাঁদরা এলাকায় রায়পাড়ার বাসিন্দা বছর 55 মাধব রায়, তিনি পরিযায়ী শ্রমিক, মুম্বাইয়ে থাকেন। কালী পুজোর সময় ছুটিতে বাড়ি এসেছিলেন, আর তারপরেই আশা কর্মীদের খপ্পরে পড়ে যান এবং তারপরেই তার অপারেশন। শুনুন তার বক্তব্য। ভ্যাকসিন বলে নিয়ে গেছে, একটা ইঞ্জেকশন দিল, মিনিট 3 পরেই আমার আর চোখে কিছু দেখছি না। দক্ষিণ পাড়া দিকে কোথায় পড়েছিলাম রাস্তার সাইডে, তারা আমাকে ধরে তুলে দিয়ে হোক, যেভাবেই হোক আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি বলতে পারবো না এসব জিনিস। একটা ভ্যাকসিন নাকি বাকি আছে, তাই ভ্যাকসিনটা নেওয়ার কারণ আছে, নিতে যেতে হবে, মিথ্যে করে বলেছে। আমি অপারেশন, উনি কি করে অপারেশনটা হয়। এই ঘটনা মানে পরিবার যখন অভিযোগ করছে, সেই অভিযোগ শুধুমাত্র তারা মুখে করেছেন তেমনটা নয়, তারা অভিযোগ দায়ের করেছেন, থানায় গিয়েছিলেন তারা। ক্ষিপ্ত এলাকাবাসী ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও তারা অভিযোগ জানান, সেখানে বিক্ষোভও দেখান তারা। কেন এমন হলো? আশাকর্মীরা এই অভিযোগ একেবারে অস্বীকার করছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মুখে আবার কি টার্গেটের কথা। শুনুন। উনি সব এখন মিথ্যে অভিযোগ দিচ্ছে। আমার বিএমএস ম্যাডাম সব বলবে, আপনি ওখানে গেলে সব তথ্যগুলো পেয়ে যাবেন। ভ্যাসেক্টমি তো আমাদের এখানে কেস খুব একটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার সঙ্গে টিউবেক্টমিটা আমরা করছি তার সঙ্গে, যাতে আমাদের পারফরমেন্সটা ভালো থাকে। ইনস্পাইট অফ দ্যাট আমি একটা মিটিং করে বলেছি যে সমস্ত রুরাল হসপিটাল এবং স্টেট জেনারেল হসপিটাল মিনিমাম একটা ওদেরকে দেওয়া হয়েছে, লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে যে তারা করবে। মহাদেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, প্রথমত হচ্ছে এই জেলায় এতগুলো ভুরি ভুরি অভিযোগ উঠছে, এটা কেন? এক। দ্বিতীয়ত, যিনি কর্তা ব্যক্তি রয়েছেন তিনি টার্গেটের কথা বলছেন। আরে বাবা, ভ্যাসেক্টমি করতে গেলেও তো সম্মতি, মিনিমাম সম্মতিটুকু লাগে। এরা তো কিছু জানতেই পারছেন না। এ তো ভয়ঙ্কর রকমভাবে চরমভাবে একটা দুর্নীতি চলছে। টাকাটা সেটা কোথায় যাচ্ছে? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে মহাদেব। দেখো, প্রশ্ন তো একাধিক রয়েছে, যেগুলো তাদের অভিযোগ, বিভিন্ন মানুষের অভিযোগ। তারা বলছেন যে এইভাবে কি একটি মানুষের নির্বীজকরণ করা যায়? কারণ তাকে বলা হচ্ছে, তার পরিবার, যেহেতু সবথেকে বড় প্রশ্ন যেটা উঠছে, তার স্ত্রী কিন্তু বার্ধক্য রয়েছে, অর্থাৎ তিনি আগেই সন্তান না নেওয়ার জন্য অপারেশন করেছেন। তারপর আবার তার স্বামীর কিসের জন্য প্রয়োজনীয়তা রয়েছে, যার 55 বছরেরও বেশি বয়স। তিনি তো থাকেন না এখানে মূলত, যদিও তিনি এসছেন কয়েকদিন হলো। আর তারই মধ্যে তাকে পরিবারকে না জানিয়ে, পরিবারের সাথে কথা না বলে কেন এটা করা হলো, এই নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে, তেমনই রয়েছে লক্ষ্য পূরণ অর্থাৎ টার্গেট, যেটা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বলছেন। তোমাকে সেই কথা বলি যে দেখো, আমরা যখন TV9 বাংলা একের পর এক লাইভ সম্প্রচার করছি, তখনই কিন্তু শান্তিপুর থানায় একের পর এক গাড়ি, বিএমএই সহ স্বাস্থ্য অধিকর্তা যারা রয়েছেন তারা কিন্তু যথারীতি এখানে এসছেন, এবং সেই গাড়িগুলি দেখা যাচ্ছে তারা কিন্তু শান্তিপুর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে তারা কথা বলছেন, এবং তারা এখানে এসছেন যথারীতি। TV9 বাংলা যে খবর আমরা সামনে তুলে ধরেছি, যে দুর্নীতির একাধিক অভিযোগ, যেখানে মানা হচ্ছে না আইন, যেখানে বলা হচ্ছে যে যার স্ত্রীর বার্ধক্যর অপারেশন করা রয়েছে, তারপরও পরিবারকে না জানিয়ে। মহাদেব, এটা যদি একটা যুক্তি হয়, আবার অন্য আরেকটা ক্ষেত্রেও তো আমরা দেখতে পাচ্ছি যে টাকাটা, বরাদ্দ টাকা কেন্দ্রের, সেই টাকাটাও এরা পাচ্ছেন না, পাচ্ছে অন্য কেউ। সেটাই বা কি করে হচ্ছে, তার হিসাবই বা কে রাখছে? এবং আমরা যেগুলো সামনে তুলে ধরছি, তারপর যাদের টনক নড়ার কথা, তাদের কি মিনিমাম টনকটুকু নড়লো? একদমই সেই টনক নড়েছে বলেই তো তারা শান্তিপুর থানায় এসছে, একাধিক গাড়ি নিয়ে তারা শান্তিপুর থানায় এসছেন। কারণ টনক না নড়লে তারা আসতেন না। তারা প্রথম থেকেই বলছিলেন যে তারা যা করেছেন ঠিক করেছেন, যেমন আশাকর্মী বলছিলেন যে তিনি জানেন না, যা করেছেন ঠিক করেছেন। কিন্তু পরবর্তীকালে তার যখন রক্তক্ষরণ হয়, তাকে যখন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে, তখন কেন আশাকর্মী তিনি কেমন আছেন, কোথায় আছেন, সেইভাবে কেন পরিবারের সাথে কথা বললেন না, বা তিনি দিয়ে আসলেন না বাড়িতে গিয়ে কেন কথা বললেন না? এই সকল প্রশ্নগুলো সব কিছুর মধ্যে যেন একটা গোপনীয়তা ভাব। কেন একদম মহাদেব, সেই বিষয়টাই সামনে আসছে। মানে টার্গেট পূরণ হচ্ছে না বলে তাকে না জানিয়ে, ভুল বুঝিয়ে নির্বীজকরণ চলছে এ রাজ্যে। কি ভয়ঙ্কর লিমা।
এক্স্যাক্টলি, এটা সত্যিই ভয়ঙ্কর। আমাদের যে আর কোথায় কোথায় দুর্নীতি দেখতে হবে মঞ্জুরা, এখনো পর্যন্ত বোধহয় আমাদের আইডিয়াই হয়নি। মানে এটা বোধহয় শুধু দেখার শুরু। কিন্তু স্বাস্থ্য দফতর কি এই নিয়ে সচেতন? মানে স্বাস্থ্য দফতর অবধি কি বিষয়টা পৌঁছেছে? তারা কি জানিয়েছেন এই বিষয়টা? সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে বরং এটা জানার চেষ্টা করি। সৌরভ রয়েছেন। সৌরভ, দেখো, স্বাস্থ্য দপ্তরের যেটি বক্তব্য সেটা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর বলছে যে এই বিষয়ে কাউকেই জোর করার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ কাউন্সেলিং একটা করা হয় যে দ্বিতীয় সন্তানের পর, এবং গত সপ্তাহে একটা উইক ছিল, সপ্তাহ ছিল এই বিষয়টা নিয়ে, যে বন্ধাকরণ বা নির্বীজকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে একটা সাপ্তাহিক একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে, এমন ম্যান্ডেটারি বাধ্যতামূলক কোনো লক্ষ্যমাত্রাও কিন্তু স্বাস্থ্য দপ্তর তরফে দেওয়া হয়নি, সেটাই দপ্তরের তরফে জানানো হচ্ছে। কিন্তু একই সঙ্গে তারা বলছেন যদি কেউ লক্ষ্যমাত্রা থেকেও থাকে, কারণ অনেক জেলায় এই বিষয়ে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনেক তলানির দিকে, সেই কথা মাথায় রেখে কেউ যদি কোনো রকম চাপ দিয়েও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু যার নির্বীজকরণ হচ্ছে তার কনসেন্ট, তার সম্মতি অগ্রাধিকার থাকবে। ফলে স্বাস্থ্য দপ্তর যা বলছে, জেলা স্বাস্থ্য যা বলছে, তার মধ্যে ফারাক রয়েছে, এবং সেই ফারাকের ফলে একটা বিষয় স্পষ্ট যে কোথাও না কোথাও ডালমে কালা হয়। তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো চিকিৎসক সংগঠনের নেতা মানুষ গুমটা কি বলেছেন, শুনবো সজল বিশ্বাসের বক্তব্য। একটা লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে তো একজন 60 বছরের মানুষের, এবং তাকে মোটিভেট না করে, তাকে না বলে এই যে অভিযোগ এসেছে, এরকম ঘটনা এটা আমাদের চিকিৎসক জীবনে কোথাও আমরা কোনোদিন শুনিনি। যে মানুষগুলো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেই নেই, তাদের আবার নির্বীজকরণ কি? এতে অনেক লোক জড়িত থাকে, তার মধ্যে ওই আশাকর্মী থেকে শুরু করে অনেকেই জড়িত থাকে। ফলে আলটিমেটলি দেখা যাবে যে সেই আশাকর্মীকে কোনো একটাভাবে ওই তাকে বলি দেওয়া হলো। কিন্তু আমাদের রাজ্য সরকারের উপরে আমাদের আস্থা নেই। এরকম অভিযোগ আমরা বহু নানা ঘটনাতে আমরা করেছি, তারা ওই কানে তুলো গুজে বসে থাকে, চোখে দেখেন না। পারফরমেন্স করার জন্য শুধুমাত্র টার্গেট দিয়ে দেওয়া হয়েছে, সেইটাকে ফুলফিল করার জন্য, অথবা আজকে যে পুলিশ নির্বীজকরণ যে কিছু ইনসেন্টিভও পাওয়া যায়, সেটার জন্য যদি আজকে কোথাও এরকম হয়ে থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নদিয়াতে যে শোনা যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এর উচ্চ পর্যায়ের তদন্ত চাইছি, যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। কিন্তু এটাও সত্যি যে আজকে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে এই নির্বীজকরণ কর্মসূচিতে। প্রতিদিন নানাবিধ দুর্নীতি, এক একটা সেক্টরে, এক একটা ফিল্ডে দুর্নীতি দেখতে দেখতে মানুষও বোধহয় ক্লান্ত হয়ে পড়েছেন। এরকম একটা সময়ে আরও একটা দুর্নীতি ভ্যাসেক্টমিতে, এর আরেকটা নাম ভ্যাসোলাইজেশন, মানে পুরুষের নির্বীজকরণ। দেখুন, একটা মানুষকে না জানিয়ে যদি এটা করা হয়, তাহলে সেটা দুর্নীতি নয়, তার জীবনটা একদিক থেকে নষ্ট করে দেওয়া, এবং একই সঙ্গে এটা একটা মারাত্মক প্রতারণা। এবং হিউম্যান ইন্ডেক্স থেকে ধরলে এটা এক ধরনের অত্যন্ত ইনহিউম্যান কাজ। যদি হিউম্যান ইন্ডেক্সে ধরি, অমানবিক কাজ। কথা বলবো আমাদের সিনিয়র কলিগ, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, রেশন, শিক্ষা, ছেলে মেয়েদের কচিকাচাদের চাল, তাতে এমনি পোকা, আবার ঘুণ পোকা, প্লাস শিক্ষা ব্যবস্থায় ঘুণ পোকা, দুর্নীতির পোকা, কৃষকের সার, কৃষকের আলু বীজ, বিভিন্ন ধরনের বীজ, কতগুলো আর দেখবো। মালা গাঁথলে সত্যি দুর্নীতির মালা গাঁথা যায়। দেখো, একেবারেই ঠিক, মানে মনে পড়ছে না, একেবারে শুরু হয়েছিল গরু চুরি, কয়লা চুরি দিয়ে, পাথর চুরি দিয়ে অভিযোগ, নানান ধরনের অভিযোগ। সেখান থেকে সেটা নেমে এলো পরে শিক্ষাতে, চাকরি চুরি, শিক্ষা চুরি, স্কুল চুরি, নানান ধরনের বিষয় নেমে এলো। সেখান থেকে তারপর শিশুদের মুখের খাবার, তুমি যেগুলো পরপর বলে যাচ্ছ, মনে রাখা যাচ্ছে না কতগুলো। সেখানে নতুন করে স্বাস্থ্যেও নানান ধরনের অভিযোগ উঠছিল। সেখানে ইঞ্জেকশন চুরি হয়েছিল, টসলিজুমাব চুরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ থেকে, তার কোনো তদন্ত রিপোর্ট এখনো বেরোয়নি। পিপি কিট কেলেঙ্কারি নিয়ে একটা বড় সড় অভিযোগ রয়েছে কয়েক হাজার কোটি টাকার, সেটা নিয়েও এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট বা কোনো কিছু প্রকাশ আসেনি। তারপরে যে ধরনের, তুমি যেটা বলছো ইনহিউম্যান নয়, এখানে আরও বড় মারাত্মক, যে একটা বড় চক্র কাজ করছে মানুষকে ভুল বুঝিয়ে, অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই চক্রটা এই টাকাটাকে, পুরো টাকাটাকে কিন্তু সরিয়ে ফেলছে। সেখানে এক শ্রেণীর কর্মীরা যুক্ত রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা, সেই স্বাস্থ্যকেন্দ্র হোক যেটাই হোক, সেখানে একটা ভিজিলেন্সের ব্যাপার থাকে, এবং সেখানে কতগুলো পরীক্ষা নিরীক্ষা থাকে। তিনি আগে নির্বীজকরণ করেছেন কিনা, তিনি মানসিকভাবে সুস্থ কিনা, তার গায়ে টেম্পারেচার আছে কিনা, তিনি কোথায় বাড়ি, কটা সন্তানের জনক, সব কিছু নিয়ে তারপর নির্ধারিত হয় যে তাকে ভ্যাসেক্টমি করা হবে কিনা, এনএসবি করা হবে কিনা। এক্ষেত্রে সেসব কোনো কিছু ধার ধারেনি। একই ব্যক্তিকে একাধিকবার করানোর অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ যদি প্রমাণ হয়।
একই ব্যক্তিকে নিয়ে গিয়ে বিভিন্ন সেন্টার, অর্থাৎ আজকে এই স্বাস্থ্যকেন্দ্র তো কালকে পাশের একটা স্বাস্থ্যকেন্দ্রে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া। এবং দেখো মানে আমি বলবো সো কল্ড তথাকথিত অশিক্ষার সুযোগটা নেওয়া হচ্ছে, এমন ব্যক্তিকে পাকড়াও করা হচ্ছে যে ব্যক্তির প্রথাগত বা কনভেনশনাল এডুকেশনটা নেই। তার কারণ হচ্ছে তিনি নাহলে ফর্মটা পড়ে নেবেন, ফর্মটাতে দেখবেন কি বিষয়ে ফর্ম রয়েছে, তিনি তাহলে বলবেন যে না আমি এটা দরকার নেই, আমি এটা করবো না। আবার মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কিছুটা মানসিকভাবে পিছিয়ে পড়া মানুষ যিনি ততটা বোঝেন না, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। তাহলে এখানে তো স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব রয়েছে, সেখানে ডাক্তাররা রয়েছেন, যে সেখানে ভিজিলেন্স যেটা থাকার কথা, যে নজরদারি থাকার কথা, সেই নজরদারিটা হচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে একটা বড় সড়ো চক্র কাজ না করলে এটা সম্ভব নয়। আর গোটা রাজ্যের নিরিখে যদি দেখো যে টার্গেটের কথা সেম ওইজ বলছেন, এবং যেটা সিদ্ধার্থ নিয়ে গিয়ে আমাদের বলা চলে একটা বিবৃতি দিয়েছেন যে টার্গেটটা শেষ কথা নয়, শেষ কথার নিয়ম এবং গোটা বিষয়টা অবশ্যই তাই। টার্গেট কি করে শেষ কথা হতে পারে? অমানবিক কাজ করে কি টার্গেট ফুলফিল করা যায়? মানে কোনো কিছু বাদ যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তন্ময়। নেক্সট খবর দেবে।